পোস্ট দেননি? আচ্ছা পোস্ট দিয়ে দেন, আমরা দেখি সবাই। ভালো হয়নি? আচ্ছা দেখি আপনার ইয়েটা দেখি, আপনি লোগোটা কোন সেন্সে করছেন, কোন থিম নিয়ে করছেন, এগুলো একটা বর্ণনা দিলে আমাদের কিছু আইডিয়াও হলো। আর আপনার কি ধরনের ইয়ে হলো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি ইয়েতে দিয়ে দেন। হ্যাঁ বলেন। হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দেন, দেখি আমরা। আপনারা আর কেউ কোনো কাজ করছেন? ফাহিম কি অবস্থা? হ্যাঁ কি অবস্থা? ভালো? কোনো কাজ করছেন, লোগোটা কিছু ট্রাই করছেন? খালিদ ভাই আপনার কি অবস্থা? লোগোটা কিছু করছেন আপনারা? দেখান, হোয়াটসঅ্যাপে দেন, আমরা একটু দেখি লোগোগুলা। সবাই যারা যারা লোগো করছেন তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, দেখি। কি হলো এত লেট কেন? আচ্ছা একটা লোগো আসছে। ওকে। ফাহিম। ওয়াও সো নাইস। আপনি কি মোকআপ টিউটোরিয়াল দেখে করছেন? ঠিক আছে, তো এই মোকআপটা কি টিউটোরিয়াল দেখে করছেন? ওই তো ডাউনলোড করে ফটোশপে করছেন তাই তো? ভেরি গুড, সুন্দর হয়েছে তো। আচ্ছা এটার ইয়াটা কি ছিল, মানে ওরা যে freelancer.com-এ যে এটা দিছে কন্টেস্টে, কি মানে আপনার বেসটা কি, কি কি বর্ণনা দিছে? কার ডিলারশিপ কোম্পানি, ওরা কি কি মানে বর্ণনা দিয়েছে? এইটা আর এইটা? আচ্ছা আচ্ছা, বাচ্চাদের ইয়ে না? তাহলে ফোনটা একটু আর একটু অন্য টাইপের দিলে কেমন হতো? একটা দিতে হয় না তো, এই যে কন্টেস্টগুলোতে একাধিক লোগো দিবেন, ফন্ট চেঞ্জ করে করে দিবেন, বিভিন্নভাবে দিবেন। রেটিং 4 আসছিল কোনটায়? এটা রেটিং 4 আসছে না? ভালো হয়েছে তো, গুড। ফাইন, তাহলে ভালো ইয়ে নিছে। আর কেউ, আর কেউ কিছু করছেন? আচ্ছা এটা কার, অন্তরের? এন দিয়ে কে? এটা তো ভেক্টর ট্রেসিং। হ্যাঁ ট্রেস করছেন।
ট্রেস করছেন তাই তো? ফিনিশিংটা তো ভালো আসেনি তো। ফিনিশিং অত ভালো আসেনি, আর একটু ভালো করতে হবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, খালিদ ভাই, আপনারা কেউ করছেন কিছু? আপনারা যা করছেন দিয়ে দেন। নাজিমেরটা দেখলাম, আর হচ্ছে ফাহিমেরটা দেখলাম, আর সবাই? আর কেউ কিছু করার নেই? হ্যাঁ, কোথায়? ফেসবুক গ্রুপে? কোথায় দিয়েছেন তাহলে? 26-এ না, এই 6-এই তো দেখতেছি। ও, আর একটু উপরে এইটা? ও আচ্ছা আচ্ছা, ভেক্টর ট্রেসিং, বুঝতে পারছি। গুড। না, এটা ভালো হয়েছে। নাইম, কি অবস্থা আপনার? নাইম, ভিডিও আপলোড দিছেন? হ্যালো নাইম। হ্যাঁ, ভিডিও আপলোড দিছেন আপনার কি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ওটা কি আপলোড দিছেন ভিডিওটা? গুড। ওটা ওইভাবেই দিছেন নাকি কোনো এডিটিং করছেন? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি মেনলি সিস্টেমটা কি, মানে এটা আমরা যতদূর জানি যে ডিউরেশন ওরা বেশি দেয়, ঠিক আছে, বাট টাইমটা হচ্ছে 40 সেকেন্ড হলে বেটার হয়, বুঝছেন? হ্যাঁ, আর ডিজাইনটা প্রথম দিকে না দেখলে ওরা বসে বসে এই লেখা কতক্ষণ দেখতে চায়। আর বিদেশিদের হচ্ছে টাইমের খুব মূল্য, ওরা অত সময় নষ্ট করতে চায় না, লেখাগুলো ওখানে দেওয়াটা ইম্পর্টেন্ট না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ক্লাসে চলে যাই, তাই না? আমরা কি লোগো নিয়ে আলাপ করছিলাম। আমাদের লোগো করতে গেলে আমাদের আগে কি লোগোর প্রকারভেদগুলো তো জানতে হবে, তাই না? লোগোর প্রকারভেদ, লোগোর বৈশিষ্ট্য, এগুলো না জানলে আমরা কিভাবে ক্লায়েন্টের মানে লোগোর ক্লাসিফিকেশনগুলো কিভাবে করব, সেটার জন্যই তো আমাদের মূলত এগুলো আগে জানতে হবে। তো আমরা আগের দিন কোন পর্যন্ত ছিলাম? লোগো কি, লোগোর সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিয়েছিলাম, আর কি লোগোর প্রকারভেদগুলো দেখছিলাম, তাই না? প্রথম প্রকারভেদটা কি ছিল? এমব্লেম লোগো, তাই তো? প্রথম প্রকারভেদটা এমব্লেম লোগো ছিল। এমব্লেম লোগোটা কি আমরা জানছিলাম না? এমব্লেম লোগোটা হচ্ছে আমাদের মানে আদিম যুগের যে মানে পুরোনো কালের, পুরোনো সবচেয়ে পুরোনো যে লোগোর সিস্টেমগুলো, সেটাই। ওটা কি থাকে, একটা শেপের মধ্যে লেখাটা মার্চ করা থাকে, লেখা বা ডিজাইন সম্পূর্ণ একটা শেপের ভিতরেই মার্চ থাকে। ওটা হচ্ছে আমাদের স্কুল বা গভর্নমেন্ট ইয়াতে সিল টাইপের আর কি, গভর্নমেন্ট কাজে এইসব জায়গায় ইউজ করা হয়। তারপর একটা লেটার মার্ক লোগো। আচ্ছা, লেটার মার্ক লোগোটাও আমরা শিখছি। লেটার মার্ক লোগোটা আর ওয়ার্ড মার্ক লোগো দুইটাই কি এক টাইপেরই বলা যায়। একটাই হচ্ছে আপনার কোম্পানির নামটা সম্পূর্ণ আনতেছে, আর একটাই কি করতেছে, শুধু মনে করেন একটা কোম্পানির 3টা ওয়ার্ড দিয়ে একটা কোম্পানির নাম, তো সেখানে কি করতেছে, 3টা ওয়ার্ডের প্রথম লেটারটা নিয়ে আসতেছে, এনে একটা লোগো তৈরি করতেছে, তাই তো? এই ধরনের কিছু একটা, সেই লোগোটা আমরা ওইটার ভিতরেই আমরা কিছু একটু হালকা ডিজাইন ডিজাইন দিয়ে একটু সিস্টেম করে আমরা করে ফেলবো। যেমন এইচবিও লোগোটা দেখেন, এইচবিও লোগোটা কিন্তু সিম্পল ফন্ট, ফন্ট কিন্তু একেবারেই সিম্পল। আমার যতদূর ধারণা রোবোটো ফন্ট ইউজ করছে, ওটার ভিতরে কি করছে, ওটার ভিতরে আরো একটা শেপ দিয়ে দিছে। আর এই যে ইয়াগুলা লেটারগুলোর মাঝখানের স্পেসগুলো কি করছে, কমিয়ে দিছে। তা লোগোর ভিতরে এই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে স্পেসটা কি একটু কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু লোগোর মধ্যে একটা
মানে ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। সিম্পল একটা ফন্ট লিখলে যেভাবে স্পেস দিয়ে আসে, বাই ডিফল্ট যে স্পেসগুলো আসে, সেই স্পেসটার উপরেও আমরা কিছু কাজ করতে পারি। স্পেসটা কিভাবে কমাতে হবে বাড়াতে হবে এগুলো তো আমরা জানি, আমরা জাস্ট ওটাকে ভেঙে ফেলবো, লেটারগুলোকে ভেঙে ওটাকে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট করে ফেলবো, এরপরে আমরা ডিজাইনগুলো করব। আবার সিএনএন এ কি করছে, তিনটেই কিন্তু জয়েন, সিএনএন তিনটেই কিন্তু জয়েন করে দিছে না, আর মাঝখানে সামান্য একটা চিকুন একটা স্ট্রোকের মতো দিয়ে দিছে, তাই না, একটা স্ট্রোকের মতো দিয়ে দিছে। এইভাবে সিএনএন এর ডিজাইনটা করছে। আইবিএম এর ডিজাইনটা কিভাবে করছে, আইবিএম এর ডিজাইনটা জাস্ট রেখা 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 সাদা সাদা স্ট্রোক দিয়ে দিয়ে একটা ডিজাইন করে দিছে। ডাব্লিউবি ওয়ার্ড লেটার রাখছে, বাট তার পাশে একটা শেপ দিয়ে একটা ডিজাইনের মতো করে দিছে। এইচপি এই লোগোগুলো তো আমরা সবাই দেখছি না। এইচপি কি করছে, সব পাশে একটু শেপ টেপে এনে মাঝখান থেকে এইচপিটা অন্যভাবে একটা উপস্থাপন করে দিচ্ছে, এবং আপনার ক্যাপিটাল লেটার না স্মল লেটার ইউজ করছে। এরকম বিভিন্ন বিবিসি, নাসা, বিভিন্ন রকম দেখলে আপনারা বুঝতে পারবেন। নাসায় যেমন এর ভিতরের যে লাইনটা, ওই লাইনটা আর দেয়নি, শুধু এর শেপের মতো শেপটুকু দিছে, বাইরের শেপটুকু। তো এইভাবে আপনারা মানে লোগো দেখতে দেখতে বুঝবেন। তো এই যে লেটারমার্ক লোগোটা কখন বানানো হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে লেটারমার্ক লোগোতে সাধারণত এস্টাবলিশ যে কোম্পানিগুলা, সেই কোম্পানিতে যদি লেটারমার্ক লোগোটা ইউজ করা হয় সেক্ষেত্রে বেটার হয়। কারণ একটা নতুন কোম্পানিতে স্টার্টিংয়ে যদি আপনি লেটার দেখান, তাহলে আপনার কোম্পানির নামটা কিন্তু মানুষ আর জানলো না। তো আপনাকে কোম্পানির নামটা জানাতে হবে। তারপরেও যদি মনে করেন যে না, হ্যাঁ আমাকে লেটারমার্ক লোগো ইউজ করতেই হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে, লোগোর নিচে আবার কোম্পানির নামটাও দিয়ে দিতে হবে। তো এটা যদি লেটারমার্ক লোগো ইন ফিউচারে কারো টার্গেট থাকে যে না আমার সারা জীবন লেটারমার্ক লোগো থাকবে, সেক্ষেত্রে স্টার্টিংয়ে যেটা করতে হবে, নতুন একটা কোম্পানি স্টার্ট করতে গেলে লেটারমার্ক লোগোটা লিখে, লোগোটা বানিয়ে তার নিচে কোম্পানির নামটা দিতে হবে। দেন কোম্পানি যখন পপুলার হয়ে গেল, মানুষ চিনলো, তখন কি করতে হবে, জাস্ট নেমটা তখন তুলে দেওয়া যাবে। তখন নেমটা তুলে অনলি লেটারমার্ক ওই লোগোটুকু ইউজ করা যাবে, তাই তো। এভাবে আমরা করতে পারি। এছাড়া একেবারে নতুন কোম্পানিতে শুধুমাত্র লেটারমার্ক লোগো দিয়ে কখনোই কোম্পানি করা উচিত না, লোগো করা উচিত না। সেক্ষেত্রে আপনার কোম্পানির নামটা পরিচিতি পাবে না। আর একটা ব্যাপার হচ্ছে, মনে করেন একটা টিভি চ্যানেলে যেমন করে, ওরা লোগোটা ইউজ করতেছে, বাট মাঝে মাঝে কিন্তু কোম্পানির নামটা করে দিচ্ছে, মানে ফুল নাম যেটা, ওটা কিন্তু মাঝে মাঝে শো করতেছে, মাঝে মাঝে ওরা তুলে ধরতেছে সামনে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটা লোগো বানাতে গেলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে লেটারমার্ক লোগোর ক্ষেত্রে। আর ফন্ট যেটা ইউজ করবেন হচ্ছে সিমিলার কোম্পানি, মানে বিজনেস, যে বিজনেসটা আপনি লঞ্চ করতে যাচ্ছেন বা ক্লায়েন্ট লঞ্চ করতে যাচ্ছে, তো আপনি দেখবেন ওই রিলেটেড বিজনেসগুলোতে যে লোগোতে যে ফন্টগুলো ইউজ করে, ওইগুলো ফলো করার চেষ্টা করবেন। যেমন আপনার কসমেটিক্স আইটেমে কিন্তু লোক যে ফন্টগুলো ইউজ করে, দেখবেন সিমিলার ফন্ট। যত কসমেটিক্স আইটেমের কোম্পানিগুলো আছে সবাই সিমিলার ফন্ট ইউজ করে। আবার আপনি যদি যান কি বলে, এই যে ইলেকট্রনিক্সের কোম্পানি, ওরাও সিমিলার ফন্ট। এই ফন্টগুলো আপনাদেরকে এইভাবে ফলো করতে হবে, যে ফন্ট কি ধরনের ফন্ট কোন কোম্পানিগুলো ইউজ। আবার ড্রেস বা বুটিক্স, এরা কি ধরনের ফন্ট ইউজ করতেছে। যদি বাংলাদেশের বুটিক্সের কথা চিন্তা করেন, তারপরে অঞ্জনস, এরা আবার কিন্তু লেটার মার্কে নেই, ওরা কিন্তু আছে ওয়ার্ড মার্কে, তাই না। তো অঞ্জনস, ওরা কিন্তু বাংলা ফন্ট ইউজ করতেছে, এবং এই দুটো কিন্তু সিমিলার ফন্ট ইউজ করছে। আবার চৈতি কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে, চৈতিও কিন্তু একটা বুটিক্স কোম্পানি, তারাও কিন্তু ওরকম বাংলা ফন্ট ইউজ করছে। তো বাঙালি যেসব বুটিক্সগুলা, বড় বড় বুটিক্স, এরা কিন্তু বাংলা নেম ইউজ করতেছে এবং বাংলা ফন্ট ইউজ করতেছে। তো বাঙালি একটা বুটিক্স যদি এরকম খোলে বাংলা কালচারের, সেক্ষেত্রে কিন্তু বাংলা ফন্টই ইউজ করাটা বেটার, তাই না। তাহলে এটা সামঞ্জস্য আসবে। তবে ওয়েস্টার্ন ড্রেস বা ওয়েস্টার্ন নিয়ে যারা করে, ওরা কিন্তু আবার অন্যরকম ফন্ট দিচ্ছে, ওরা কিন্তু ইংলিশের উপরে চলে যাচ্ছে। তো তাদেরকে সেভাবে ফলো করতে হবে। তো এইভাবে আপনাকে বিজনেস ওয়াইজ, মানে আশেপাশে সব বিজনেসগুলো দেখতে হবে, ওই রিলেটেড বিজনেস কোম্পানিগুলো দেখতে হবে, সবকিছু দেখে তারপরে আপনাকে ফন্টের চিন্তা করতে হবে। লেটারমার্ক ফন্টটাও সেম,
ইয়া ইয়া কি বলে, লেটার মার্ক বলতেছে, ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক ফন্টটাও সেম, ওটা আবার ওয়ার্ডমার্কের যে ফন্টটা, এই মানে লোগোটা, এই লোগোটাকে আবার আর একটা নামে বলা হয়, সেটা হচ্ছে লোগো টাইপস, ওয়ার্ডমার্কস অথবা লোগো টাইপস। আর লেটার মার্কসটাকে আবার বলে মোনোগ্রাম লোগো, লেটার মার্ক লোগো অথবা মোনোগ্রাম লোগো। এগুলো মনে রাখতে হবে। আমি আপনাদেরকে দেখি স্লাইডটা শেয়ার করতে পারি নাকি স্লাইড আকারে, আমি এখনো মানে বানাইনি, স্লাইড বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে, এই জিনিসগুলো। এছাড়া আপনারা অনলাইনে যদি সার্চ দেন লোগোর ক্লাসিফিকেশন লিখে পেয়ে যাবেন আশা করি। তো আপনাকে যখন ক্লায়েন্ট বলতে পারে লেটার মার্ক লোগো অথবা মোনোগ্রাম লোগো কিন্তু বলতে পারে, সেটা আপনারা মাথায় রাখবেন। আবার ওয়ার্ডমার্ক লোগোকে আবার কিন্তু লোগো টাইপসও বলে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওয়ার্ডমার্ক লোগো কিন্তু সেম। দেখুন লরিয়াল কোম্পানি কি করছে, আচ্ছা আমরা একটু অনলাইনে সার্চ দিই ওয়ার্ডমার্ক লোগো লিখে। ওয়ার্ডমার্ক লোগো, আচ্ছা এই যে প্রচুর পরিমাণে বের হয়ে গেছে, দেখেন ওয়ার্ডমার্ক লোগো রিয়া, এই যে কোকাকোলা ওয়ার্ডমার্ক লোগো, অরবিট, এই যে নেসক্যাফে, দেখেন আমি এই ইমেজটা আমরা করি, নেসক্যাফে দেখেন একদম সিম্পল একটা ফন্ট দিছে না। আচ্ছা এইখানে যে ইটা কিন্তু এই ফন্টের মধ্যে নেই, ওরা ইটাকে জাস্ট একটু মডিফাই করছে, তাই না, ইটাকে জাস্ট সামান্য একটু মডিফাই করে দিছে। আর এইখানে একটু ডিজাইনের মতো আনছে, এন এর মাথাটা এরকম বাড়িয়ে দিচ্ছে। এটা কি ফন্টের ছিল? ফন্টের ছিল না, ফন্টটাকে মডিফাই করা হয়েছে। আবার গুগলে কোনো রকম মডিফাই না, ইটা একটু মডিফাই করছে, তাই না, এটা কিন্তু ফন্টের ছিল না। এই যে এইটা কিন্তু ফন্টের ছিল না, তারপরে মডিফাই করছে। অ্যাপেক্সে দেখেন, অ্যাপেক্সের এর এইখানটা একটু কেটে দিছে, পির এইখান থেকে একটু করে দিছে, মানে ফন্ট নিয়ে ফন্টের উপরে আবার একটু কাজ করে দিছে। আবার এইখানটা এই পর্যন্ত না বাড়িয়ে দিয়ে এখানে একটা ডিজাইনের মতো করছে, তাই না। ক্যাননেরটা দেখেন, ক্যাননে কি করছে, জাস্ট একেবারে ফন্টটা নিয়ে চলে আসছে, তার ভিতর সামান্য একটু নিজে করে দিছে। ভিসায় দেখেন এইখানে একটু বাড়িয়ে দিয়েছে, তাই না, একটু বাড়িয়ে দিয়েছে। আবার এইখানে কি করছে, ফন্টে এটা একটু বড় করে দিছে। আবার দেখেন এই ফন্ট অনুযায়ী এই ইউ আর এন কিন্তু এই ফন্টের মধ্যে পড়ে না, সম্ভবত আমার যতটুকু জানা আছে। তো সেই ক্ষেত্রে এটা কি করছে, কখনই পড়ে না, কারণ এটা হচ্ছে এই তিনটা দিছে কি আপনার ক্যাপিটাল লেটারে, আর এই দুইটা কিন্তু ক্যাপিটাল লেটারে নেই, আছে ইউটা থাকতে পারে, বাট এনটা মূলত ক্যাপিটাল লেটারে নেই। তো একটু ডিজাইন করে চেঞ্জ করে দিছে। এই যে ব্যাপারগুলো আপনাকে প্রচুর পরিমাণ লোগো দেখতে হবে যে কি করতেছে, একটু চেঞ্জ করতেছে, তাই না। এই যে ভ্যান্স একটু চেঞ্জ করছে, আরো এরকম যে সব, এই যে এটা দেখেন, এটা কি করছে, স্পেস নিয়ে কাজ করছে এরা। ফন্টের জায়গায় ফন্ট রাখছে, এটাকে একটু চওড়া করে দিছে, এটার উপর মানে বি এর উপরে ইটাকে ওভারল্যাপ করাই দিছে, আবার বি এর উপরে এটাকে ওভারল্যাপ করাইছে, ওয়াই এর উপরে একে ওভারল্যাপ করায়, এরকম কাছাকাছি জানে ফন্টটা তৈরি করছে, লোগোটা তৈরি করছে। এইখানে দেখেন এই ডাকের এইখানে এই যে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং লোগো বলে। এই নেগেটিভ যে জায়গাটা, মানে এই যে বাইরের যে জায়গাটা, ওটাকে ইউজ করছে, নেগেটিভ জায়গাটাকে কি করছে, ইউজ করে একটা হাঁসের একটা শেপ দিছে না, হাঁসের এই গলা পর্যন্ত একটা শেপ দিয়ে দিছে না, ডি এর মাঝখানে এটা করে দিছে, অ্যাড করে দিছে, ঠিক আছে। নেগেটিভ জায়গাটাকে, নেগেটিভ স্পেসটাকে কি ইউজ করছে। আবার এইখানে কি করছে, এটা মেবি MIML, তো এখানে আইটাকে একটু ডিজাইন করে দিছে, তাই না। এই এফটাকে কি করছে, একটু ডিজাইন করে দিছে। স্টারে কি করছে, আর এর মধ্যে গিয়ে নেগেটিভ মার্কিং এর যে জায়গাটা, সেই জায়গাটাকে একটা স্টারের শেপে পরিণত করছে, তাই না। আর এখান থেকে একটা স্ট্রোক টেনে দিছে, আর এই এস আর টি মিশিয়ে দিছে, আর এর এই জায়গাটা দেখেন একটু ডিজাইন করে দিছে। এগুলো হচ্ছে ফন্ট নামিয়ে তারপরে আপনাকে মডিফাই করতে হবে। লোগোটা আসলে মানে করতে করতে আপনার ভালো হয়ে যাবে, না করলে হবে না, অনেকগুলো করতে হবে, ভালো সব হবে না, প্রথম দিকে যে ভালো হবে এমন কোনো কথা নেই। একটা কনসেপ্ট নিয়ে 10টা বানাতে হবে, এইভাবে করতে করতে আপনার এক সময় দেখা যাবে হয়ে গেছে। তো এই ওয়ার্ডমার্ক লোগোটা কি কোম্পানির নেম দিয়ে করা হয়, তাই না। তো যে কোম্পানির এক ওয়ার্ডের নেম, সেই কোম্পানিতে কিন্তু ওয়ার্ডমার্ক লোগোটা পসিবল। বাট তিনটা আলাদা আলাদা
যদি একটা কোম্পানি হয় সেক্ষেত্রে কি পসিবল? কখনোই পসিবল না। 3টে ওয়ার্ড দিয়ে একটা লোগো করা যায়? কারণ লোগো করতে গেলে আমি একটা লোগো করলাম, করার পরে 3টে ওয়ার্ড দিয়ে করলাম, তো ওটা তো জায়গা অনেকটা নিয়ে নেবে। তো একটা ছোট স্পেসে যখন আমি ওটাকে ইউজ করতে যাব তখন কি হবে, ছোট করার কারণে ওটাকে আর বোঝাই যাবে না। এজন্য ছোট নেমে সাধারণত একটা ওয়ার্ডে যদি থাকে সেক্ষেত্রে সেই ধরনের কোম্পানির লোগোগুলো ওয়ার্ডমার্কে পসিবল। তবে ওয়ার্ডমার্ক লোগোটাই আমার কাছে মনে হয় ইজি। আপনি জাস্ট ফন্টটা একটু চিন্তা ভাবনা করে বের করবেন, বের করে ওটার উপরে একটু মডিফাই করলেই এনাফ। ঠিক আছে, ওয়ার্ডমার্ক লোগো বুঝছেন তো? আচ্ছা, এরপরে আসি আমরা পিক্টোরিয়াল মার্কস। আচ্ছা, পিক্টোরিয়াল মার্ক লোগোটা বুঝি, বা লোগো সিম্বল, ওটাকে লোগো সিম্বলও বলা হয়, অর্থাৎ কোনো সিম্বল ইউজ করে লোগো করা। ঠিক আছে, পিক্টোরিয়াল লোগো এই যে চলে আসে, বুঝছেন? পিক্টোরিয়াল লোগোটা কি আমরা দেখি। এই যে ফার্স্টে দেখাই দিচ্ছে অ্যাপল, টুইটার, দেখছেন চলে আসছে। ও কেএফসি, এই দেখেন এটা এই ইয়াটা ইমেজটা আমরা দেখি। পিক্টোরিয়াল লোগো হচ্ছে, আচ্ছা এই কেএফসিটা মূলত ইয়াতে যায়, পিক্টোরিয়াল লোগোতে গেলেও এটা মূলত আপনার ইয়েতে যায়, ওই যে কি বলে ওটাকে, মাস্কট লোগোতে যায়, মাস্কট লোগোতেও চলে যায় ওটা। ঠিক আছে, আচ্ছা পিক্টোরিয়াল লোগোর আরও বেশি ইয়ে আছে, এই যে এগুলো সবই পিক্টোরিয়াল লোগো। পিক্টোরিয়াল লোগোটা কি, মনে করেন কোম্পানির যে নেম অথবা বিজনেস, নেম অথবা বিজনেসকে বেস করে কোনো ইমেজ আনা, কোনো ইমেজ তৈরি করে মানে তৈরি করা, ওটাকে পিক্টোরিয়াল লোগোর মধ্যে ফেলা হয়। ঠিক আছে, বা লোগো সিম্বল, একটা সিম্বল তৈরি করা, যে কোনো একটা সিম্বল তৈরি করা। আচ্ছা, ফায়ারফক্সের লোগোটা দেখছেন আপনারা? ফায়ারফক্সের লোগোটা কি দেখি তো, ফায়ারফক্সের লোগোটা আছে নাকি, ফায়ারফক্সের লোগোটা এখানে পাওয়া যাবে কিনা দেখি, থাকার কথা, ওটা তো পিক্টোরিয়াল লোগোর মধ্যেই পড়ে। এই যে আসছে, আচ্ছা দেখেন এই যে ফায়ারফক্সের লোগোটা কি করছে দেখেন, ওর নাম দিচ্ছে ফায়ারফক্স, ফায়ার অর্থ আগুন, ফক্স অর্থ শিয়াল। ও কি করছে, একটা বৃত্তের মতো নিচে নিয়ে তার ভিতরে এই যে দেখেন শিয়াল আঁকাইছে, তাই না? শিয়াল একে এখানে একটু আগুনের একটা ইয়া দিয়েছে, কালারটাও ইউজ করছে আগুনের কালার, তাই না? অরেঞ্জ আর ইয়েলোর একটা কম্বিনেশন রাখছে, এইটা ইউজ করছে, তাই না? আচ্ছা, এখানে একটা কথা, এই যে শ্যাডো যে কালারটা ইউজ করছে, এই কালারটা এই যে ফায়ারফক্সের যে লোগোটা, এটা মূলত ইউজ হচ্ছে কোথায়, মেইনলি অনলাইনে ইউজ হচ্ছে। এটা কোম্পানি বুঝে আপনার এই যে মানে শ্যাডো কালার অথবা গ্রেডিয়েন্ট কালার এগুলো ইউজ করতে হয় কোন কি ধরনের কোম্পানির লোগো করছে। কোনো বুটিক্সের কোম্পানিতে আমরা যদি কি বলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি সেটা কিন্তু একটু প্রবলেম হবে, বা কোনো ফাস্ট ফুড বা রেস্টুরেন্টের ইয়েতে, কারণ ওরা কি করে গেঞ্জিতে এটা এমব্রয়ডারি করে, বিভিন্ন জায়গায় এমব্রয়ডারি করে করে ওরা লাগায়, তখন দেখা যাচ্ছে কালারটা ফুটিয়ে তোলাটা কঠিন হয়ে যায়, গ্রেডিয়েন্ট কালারটা। তো কিন্তু এটা তো অনলাইনে ইউজ হয়েছে, যে কারণে এটা এখানে গ্রেডিয়েন্ট কালারটা ওরা ইউজ করতে পারছে। তো ফায়ারফক্সে কি করছে, পিক্টোরিয়াল একটা পিক আনছে, একটা শেয়ালের পিক আনছে, একটু আগুন নিয়েছে। টুইটারটা পাখির সাথে কি করা হয়েছে, তাই একটা পাখির ইমেজ নিয়ে আসছে, তাই না? এইখানে এই টাইগারটা যেন কিসের লোগো, আই ডোন্ট নো। আচ্ছা, এই যে লোগোটা, এই লোগোটার আশেপাশে কোথাও না নাম আছে না কোনো লেটার আছে, কিচ্ছু নেই, ওয়ার্ডও নেই, লেটার নেই, শুধু ইমেজ। ফায়ারফক্সের ইয়েটা তো, ইমেজটা দেওয়ার পরে প্রথম দিকে তো এটা করা যাবে না ইমেজ, এর সাথে নামও দিতে হবে, তাই না? নাম না দিলে প্রথম থেকে মানুষ চিনবে কি করে। আচ্ছা, আর কি আছে, অ্যাপল কোম্পানিটা তো আপনাদের আগেই বলছি, অ্যাপল কোম্পানিটা আগে বলছি না, যে অ্যাপল কোম্পানি স্টার্টিংয়ে এই ধরনের লোগো ছিল না, যখন তারা শুরু করছে তখন তারা নাম ইউজ করছে, কারণ তাদের নামটা তখন পরিচিতির প্রয়োজন ছিল। এখন ধীরে ধীরে যখন অ্যাপল কোম্পানি সবাই চিনে ফেলছে, এখন ওরা সেই নামটাকে বাদ দিয়ে শুধু এইটুকু চলে আসছে। আগে নাম ছিল, তারপর আর একটু লোগোটা আর একটু ডিটেলস ছিল, এখন সেটা মডিফাই হতে হতে এখন শুধুমাত্র অ্যাপলে চলে আসছে। এখন শুধু এইটুক দিয়েই অ্যাপল কোম্পানি আমরা চিনে ফেলতেছি ধীরে ধীরে। আচ্ছা,
পিক্টোরিয়াল লোগোর আর কি উদাহরণ, এই যে এটা একটা পিক ইউজ করছে, যদিও এটা মাঝখান লোগোর মধ্যে পড়ে যায়। এটাও একটা পিক্টোরিয়াল লোগোর মধ্যে মানুষের একটা ফেস নিয়ে আসছে, এই যে ফায়ারফক্সের লোগো চলে আসছে, বুঝছেন? এখন আরো ভালো করে দেখা যায়। এই অ্যাডিডাস এখানে কি করছে, একটা পিক্টোরিয়াল লোগো, এই পিকটা নিয়ে আসছে আর নিচে নামটা দিয়ে দিছে। এটা মূলত পিক্টোরিয়াল লোগোর মধ্যে পড়ে না, এগুলা আছে আলাদা। আচ্ছা, পিক্টোরিয়াল লোগোটা তো বুঝতে পারছেন যে কোনো কিছু পিক আনা, সেটা কি বিজনেস রিলেটেড হোক বা নেম রিলেটেড হোক। এই যে ফায়ারফক্সটা কি নেম রিলেটেড, ফায়ার এবং ফক্স নেম রিলেটেড দুইটা ইমেজ নিয়ে আসছে এখানে, বা পিক নিয়ে আসছে, তাই না? এইভাবে মানে ওই রকম চিন্তা ভাবনা করেই আর কি আপনাদেরকে বের করতে হবে। আচ্ছা, পিক্টোরিয়াল লোগো যদি বুঝি, দেন আমরা আর একটা লোগোতে যাই, পরেরটাতে যাই। পিক্টোরিয়াল পরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট লোগোটা কি? অ্যাবস্ট্রাক্ট লোগো, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইনগুলো একটু দেখি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি সেটা কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? কথা বলেন। বলতে পারবেন না? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থই জানেন না? অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় হচ্ছে আপনার শেপ, ডাইরেক্ট শেপই বোঝায়, বিভিন্ন রকম শেপ, যে শেপটার সাথে আপনার কোম্পানি বিজনেস বা নেম কোনো কিছু কোনো সম্পর্ক থাকবে না। অ্যাবস্ট্রাক্ট একটা এক বা একাধিক শেপ দিয়ে কোনো ডিজাইন তৈরি করা, যে শেপটার সাথে না কোনো কোম্পানি মানে কোম্পানির বিজনেস রিলেশন থাকবে অথবা না নেমের রিলেশন থাকবে, ঠিক আছে? এটাকে অ্যাবস্ট্রাক্ট বোঝায়। অর্থাৎ কমন যদি কোনো ইয়া থাকে। আচ্ছা, এই যে জিনিসটা দেখেন, এখানে নিচে লিখছে ইয়োর নেম, এখানে আমি কোম্পানির নামটা লিখলাম, উপরে একটু ডিজাইন দিয়ে দিছি কোম্পানির নামটা নিচে। এটা এই উপরের এই ডিজাইনটুকু একটা অ্যাবস্ট্রাক্ট, ওটার কোনো মিনিং নেই, জাস্ট একটা শেপ, কয়েকটা শেপ, এক বা একাধিক শেপ। এটা দেখেন কয়েকটা শেপ দেয়, এর সাথে কোনো নামের মিনিং আছে, মিল আছে বা নামকে বেস করছে। এটা দেখি আর কিছু পাই কিনা। এই যে এগুলো সবই কি বিভিন্ন রকম শেপ, এর কোম্পানির সাথে কোনো রকম মিল নেই। আচ্ছা, আমরা কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ড কোম্পানি যদি পেতাম বেটার হতো, তাই না? বুঝতে অ্যাপলটা কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়ে না, এখানে দিছে ঠিক আছে, বাট অ্যাবস্ট্রাক্টের মধ্যে অ্যাপলটা ওইভাবে পড়ে না, কারণ অ্যাপল কোম্পানির নাম, সেই হিসাবে আপেলটা চলে আসছে। বাট এইটুকু তোমার খাওয়া, এইটুকু যে ইয়েটা দিছে, এটা একটা চিন্তা ভাবনা থেকে দিচ্ছে। এটা কিসের বলেন তো? বলতে পারবেন এই লোগোটা কিসের? কি জানো? হ্যাঁ, না 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 না, এটা অন্য একটা কোম্পানির। কি জানো, ও ভুলে গেলাম। নিকলি না কি জানি একটা নাম আছে। না না না, এই যে টিকের মতো যেটা, নাইক না? হ্যাঁ নাইকের, সরি, হ্যাঁ সরি, নাইকের ইয়াটা, ওখানে নাইক কি কোম্পানি বা এটা না, জাস্ট এই সিম্বলটা দেখছেন, আগে নামটা ছিল, এখন নামটা তুলে ফেলছে, এখন সবাই চেনে, এই জন্য এই সিম্বলটা ইউজ করতেছে। ওটার সাথে কি কোম্পানির কোনো মিল আছে? মিল নেই। এটা কিন্তু এটা কিন্তু আসলে অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়ে না, এরা আসলে মিলিয়ে দেয়, তো এটা ঠিক না, অ্যাবস্ট্রাক্টগুলো আলাদাই আসবে। এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট, এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো নিচে লিখে দিছে। বিভিন্ন শেপের, জাস্ট শেপ নিয়ে খেলা করা, আর কিছুই না, শেপ দিয়ে অনেক রকম ডিজাইন তৈরি করা। তবে গ্রাডিয়েন্ট কালারটা আমরা ইউজ না করলেও এখানে অনেক রকম সুন্দর দেখানোর জন্য গ্রাডিয়েন্ট কালার ইউজ করছে, বাট লোগোগুলো আপনারা অবজার্ভ করবেন গ্রাডিয়েন্ট কালারের উপস্থিতিটা কিন্তু কমই বলা যায়। আচ্ছা, এই যে পেপসির আগে কিন্তু
পেপসি ছিল, ভিতরে লেখা ছিল, এখন আর নেই। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়ে। পেপসি একটা খাবার, একটা পানি, তার সাথে বলের কি সম্পর্ক? এটা কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে। এটা কিন্তু এই নিচে যদি অ্যাডিডাসটা বাদ দিই তাহলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, তাই না? এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট। এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে শেপ, ওটার সাথে শেপ দিয়ে একটা ডিজাইন তৈরি করা, যেটার সাথে কোম্পানি বা কোম্পানির নেমের, বিজনেস বা নেমের কোনো মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট লোগোটা এইটা। বুঝতে পারছেন অ্যাবস্ট্রাক্টটা কি? আরও বেশি বেশি সার্চ দিবেন, দেখতে পাবেন। আচ্ছা, এবার আমরা যাবো মাস্কট লোগো। এবার মাস্কট লোগোতে যাবো আমরা। এই যে মাস্কট লোগো। আচ্ছা, মাস্কট লোগোটা কি, এটা নিয়ে একটু আলোচনা দরকার আছে। প্রথমে চিন্তা করি মাস্কট লোগোটা কোথায় ইউজ হয়। মাস্কট লোগোটা প্রথমত ইউজ হয় হচ্ছে আপনার গেমে। আচ্ছা, মাস্কট মূলত কোনো লোগো প্রকারভেদের মধ্যে পড়ে না বা লোগোর মধ্যে পড়ে না, বাট এখন এত বেশি ইউজ হয়ে গেছে যে এটা লোগোর শ্রেণী বিভাগের মধ্যে নিয়ে আসছে, অনেকেই ইউজ করতেছে লোগোটা। ঠিক আছে, এখন এই মাস্কট লোগো বলতে কি বোঝায়? মাস্কট বোঝায় সৌভাগ্যের প্রতীক, সৌভাগ্যের প্রতীক বা ভাগ্যের প্রতীক যেটা, সেটাকে হচ্ছে মাস্কট লোগো হিসাবে আমরা, মাস্কট হিসাবে আমরা জানি। সেটাকে এখন লোগো আকারে নিয়ে আসছে। সৌভাগ্য প্রতীক বলতে বোঝায় এই যে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখে প্রতি বছর এক একটা ইয়া করে না, ওরকম মাস্কট নিয়ে ওরা মিছিল করে না, র্যালি করে না, বিভিন্ন, কখনো ভুতুম পেঁচা, কখনো বা ঈগল, কখনো বা দোয়েল, বিভিন্ন রকম পাখি নিয়ে ওরা কি করে, র্যালি করে। এটাকে মনে করে সৌভাগ্য, এবছরের সৌভাগ্য এটা, বা এটা দিয়ে আমাদের একটা সৌভাগ্য আসতে পারে। যেমন আমরা, আমাদের ভিতরে একটা ধারণা আছে আপনার শালিকের ব্যাপারটা আপনারা জানেন, যে এক শালিক দেখলে কি হয়, দিনটা খারাপ, আছে না এরকম? এক শালিক দেখলে দিন খারাপ, আর দুই শালিক দেখলে কি দিন ভালো, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে না? এখনো কিন্তু আমরা অনেকেই এই ধারণাটা মনের মধ্যে পুষে রাখি। এটা এক ধরনের ধারণা বা বিশ্বাস, কুসংস্কার বলা যায়, সংস্কার বলা যায়, ঠিক আছে, বাট বিশ্বাস, কিছু কিছু বিশ্বাস আমাদের উঠে আসছে, সেটার উপর বেস করে মূলত মাস্কটটা ওটার থেকেই আসে। সেখান থেকে মাস্কট লোগো একটু একটু করে করতে করতে এখন এত পরিমাণে ইউজ হচ্ছে যে ওটাকে লোগোর ক্লাসিফিকেশনে নিয়ে আসছে। তবে মাস্কট লোগোটা ম্যাক্সিমামই ইউজ হয় হচ্ছে গেমের ক্ষেত্রে। এগুলো সব কিন্তু গেমের লোগো, গেম লোগো। মাস্কট লোগোগুলো মেইনলি হচ্ছে গেমের লোগো, বিভিন্ন গেমে ইউজ হয়। এখন মাস্কটে কি করছে, বিভিন্ন রকম প্রাণীকে একটু মডিফাই করে এটা একে একটা লোগো তৈরি করতেছে, তাই না? এই যে এটা একটা প্রাণীর মাথা, মানুষের মাথা, বিভিন্ন রকম। আচ্ছা, আমাদের যে কেএফসির যে লোগোটা আগে দেখাইছি, কেএফসির লোগোটা মাস্কট লোগোর মধ্যে কিছুটা যায়, অনেকটা যায়, কারণ ওখানে একটা প্রাণী, মানে একটা মানুষের ফেস ইউজ করা হয়েছে, তাই না? বুঝতে পারতেছেন আমার কথা? রেসপন্স তো করছেন না কেউ। কেএফসির যে কেএফসির ইয়াটা আসছিল, মাস্কট লোগো তো দেখলেন, কেএফসির ইয়াটা আমরা বুঝিয়ে দিই। কেএফসির ইয়াটা এখানে নেই, এখানে এই যে আচ্ছা, এই যে কেএফসির ইমেজটা, কেএফসির যে লোগোটা, এর মধ্যে কি করছে, এই লোকটার ছবি নিয়ে এসছে। এটা কিন্তু মাস্কট লোগোর মধ্যে পড়ে, এটা মাস্কট লোগোর মধ্যে পড়ে, এটা সিম্পল লোগোতে পড়ে না। ঠিক আছে, এইখানে যে লোগোটা, এই লোগোতে মূলত এটা পড়ে না, পিক্টোরিয়াল লোগো। ওটাতে কিছুটা ইয়ে হয়, মাস্কট লোগোর মধ্যেই ম্যাক্সিমাম যায়, কারণ এখানে মাস্কট লোগোর ইয়ে হচ্ছে কোনো সিম্বল ইউজ করা বা কোনো প্রাণী ছবি ইউজ করা, সেটার মধ্যে যদি ক্লাসিফিকেশনের দিক থেকে চিন্তা করি তাহলে ওই মধ্যে চলে যায়। আচ্ছা, এখন আসেন মাস্কট লোগো বলতে যেটা বুঝায় কেএফসিতে কেন এই লোগোটা ইউজ হয়। কেএফসি লোগোর একটা ইতিহাস আছে, ইতিহাসটা হচ্ছে এই যে কেএফসির যে লোকটা, জানেন অনেকে হয়তো, আপনারা কি জানেন কেউ কেএফসি সম্পর্কে? জানেন? আচ্ছা, সংক্ষেপে বলি,
কেএফসি এই লোকটাই বৃদ্ধ একজন লোক, উনি আর্মিতে সম্ভবত জব করতেন। তো বৃদ্ধ বয়সে উনি এত অসহায় হয়ে পড়েন, কী করবেন উনি বুঝতে পারেন না। তখন ওনার হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসে যে আমি তো ভালো রান্না করি, তাহলে আমি রান্না করে আমি কিছু একটা করি, এটার পিছনে আমি সময়ও মানে ব্যয় হবে, সময়টাও কেটে যাবে, আবার আমার কি আর্থিক সংস্থানটাও হয়ে যাবে। তো সেই সেন্সে সে কি করলো, চিকেন ফ্রাই করলো প্রথমেই। সে চিকেন ফ্রাই করে ডোর টু ডোর সেল করতে শুরু করলো, ঠিক আছে। তখন শুধু কেএফসি লিখেই সম্ভবত সে সেল করতো, কে দিয়ে সম্ভবত, তার নাম কি, নামটা আমি ভুলে গেছি। তা ডোর টু ডোর সেল করলো, সেল করতে করতে যেটা হয়েছে তার মানে ওই টাইমে তার রেসিপিটা ছিল সম্পূর্ণ একটা এক্সেপশনাল একটা রেসিপি, ভিন্ন একটা রেসিপি। তো রেসিপিটা তার এক্সেপশনাল হওয়াতে, ভিন্ন হওয়াতে ভালোই মার্কেট পাইছে। তো আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে, কোনো বিজনেস যদি একবার এস্টাবলিশড হয়ে যায় তখন সবাই ওই বিজনেসের দিকেই কিন্তু দৌড়ায় না, সবাই কিন্তু ওই বিজনেসের দিকে দৌড়ে। তখন ওকে দেখা দেখি অনেকেই ওই খাবারের মানে ফাস্টফুডের যে বিজনেসটা, এই বিজনেসটা স্টার্ট করলো। তারা ওরকম চিকেন ফ্রাইটা করে ডোর টু ডোর সেল করা শুরু করলো। তো যখন অন্য সবাই করলো, তখন দেখা গেল যে মানুষ কনফিউজড হয়ে গেল যে আসল কেএফসি কোনটা। ওই লোকটা তো শুরু করছে, তার খাবার কোনটা, আসল কোনটা। তখন যখন এটা শুরু করলো, তখন এখন আলাদা করার জন্য করলো কি, উনি কি করলো, ওনার এই যে ছবিটা, এই ছবিটা লোগোর মধ্যে ইউজ করলো, যাতে ওনার খাবারটা 8-10 জনের থেকে আলাদা করা হয়। তখন মানুষ ওনার, সরি, নাদিম নাকি, আচ্ছা আচ্ছা, ওকে, আসেন। আচ্ছা, তখন সে কি করলো, এই ছবিটা ইউজ করলো। এটা মাস্কট লোগোর মধ্যেও পড়ে, আবার পিক্টোরিয়াল লোগোর মধ্যেও পড়ে, যে কোনো একটা ফেলা যায়। কিন্তু এই যে মানুষটা, এটা কি খাবারের সাথে, এই লোগোটার ভিতরে কি খাবারের সাথে কোনো মিল আছে? যে এটা যে খাবারের এটার সাথে লোগোর কোনো সম্পর্ক আছে? আদৌ কিন্তু সম্পর্ক নেই। কিন্তু কেন এই লোকটার ছবিটাই আছে, কারণ এই লোকটাই ফার্স্ট এটা শুরু করার কারণে এই লোকটা ওইভাবে পরিচিতি পায় ওই খাবারটার জন্য, তাই তার ছবি দেখেই আমরা কেএফসিটাকে চিনে নিতে পারতেছি, এজন্যই তার ছবিটা আনা হয়েছে। তো মাস্কট লোগোর মধ্যেও পড়ে, আবার পিক্টোরিয়াল লোগোর মধ্যে পড়ে। পিক্টোরিয়াল লোগোর মধ্যে ওইভাবে পড়ে না, কারণ হচ্ছে পিক্টোরিয়াল লোগোতে আমরা কি জানছি যে আমার নামের সাথে বা বিজনেসের সাথে একটা রিলেটেড পিক হবে, সেই দিক থেকে এটা আসে না। তবে তার ভিতরে কি করছে, ওনাকে একটু বাবুর্চি সাজাই দিছে, কিন্তু এই যে রান্নার যে অ্যাপ্রনটা পরাই দিছে, মোটামুটি একটা সিমিলার রাখার চেষ্টা করছে, বাট এটা মাস্কট লোগোর মধ্যেই যায়, ঠিক আছে। তো মাস্কট লোগোটা হচ্ছে আপনার গেমে ইউজ হয় বেশি, গেমিং লোগো বলা হয়, মাস্কট লোগোকে গেমিং লোগোই বলা হয়। মাস্কটটা জিনিসটা কি সেটাও তো আমরা জানছি। এবার যে লোগোটা হবে সেটা হচ্ছে কম্বিনেশন লোগো। আচ্ছা, কম্বিনেশন লোগোটা কি? কম্বিনেশন অর্থ তো আমরা সবাই জানি, কম্বিনেশন অর্থ জানলে আমরা কম্বিনেশন লোগোটাও জানতে পারবো, তাই না? কম্বিনেশন লোগোটা হচ্ছে এই যে কম্বিনেশন মার্ক লোগো। আচ্ছা, কম্বিনেশন মার্ক লোগোটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন। আচ্ছা, কম্বিনেশন বলতে সবগুলো লোগোর কম্বিনেশন বোঝায়, যত প্রকারের লোগো আছে তার একটা কম্বিনেশন। এখন 7 প্রকারের লোগো আছে বলে 7টাই যে কম্বিনেশন আনতেছে তা না, 2-3টা লোগোর কম্বিনেশন এনে একটা লোগো তৈরি করতেছে। যেমন আমার ওয়ার্ডমার্ক লোগো, লেটার মার্ক লোগো, আবার পিক্টোরিয়াল, এই 3টে মিলে একটা লোগো। এখানে কি ইউজ করছে, একটা পিক্টোরিয়াল ইউজ করছে, আর একটা কি করছে, ওয়ার্ডমার্ক। এই 2টা লোগো মিলে, মানে 2টা প্রকার মিলে একটা লোগো তৈরি হয়েছে, তাই না? এখানেও সেম, এটা করছে সম্ভবত অ্যাবস্ট্রাক্টও পড়ে, এটা পিক্টোরিয়ালের মধ্যে পড়ে। আর কি, ওয়ার্ডমার্ক লোগো। আচ্ছা, এটা অ্যাবস্ট্রাক্ট লোগো আর ওয়ার্ডমার্ক লোগো, তাই না? অ্যাডিডাসটা অ্যাবস্ট্রাক্ট লোগো আর কি ওয়ার্ডমার্ক লোগো, এই 2টার কম্বিনেশন, এটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডমার্ক লোগো। আচ্ছা, এছাড়া মাইক্রোসফট, এটা অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। মাইক্রোসফটের সাথে এই চৌকো চৌকো, 4 কোণা, এই শেপগুলোর কি আদৌ কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, তবুও কিন্তু আমরা বানাচ্ছি। অ্যাডিডাসের উপরের যে শেপটা, এই শেপটা কি আদৌ মানে অ্যাডিডাসের সাথে কোনো সম্পর্ক আছে?
কোনো কোম্পানি বা বিজনেস, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। এটা এটা পিক্টোরিয়াল। আচ্ছা, এইখানে অনেকগুলো আছে, এই যে ওয়ার্ডমার্ক আর হচ্ছে পিক্টোরিয়াল দুইটার কম্বিনেশন। এখানে অ্যাবস্ট্রাক্ট, পিক্টোরিয়াল, ওই ওয়ার্ডমার্ক দুইটার কম্বিনেশন। এই যে পিজা হাট, পিজা হাটে কি একটা ইমেজ দিয়ে দিছে আর নিচে ওয়ার্ডমার্ক। এই যে ইগুলা কম্বিনেশনগুলা, এটাকে মানে কম দুই তিনটা প্রকারের লোগো কম্বিনেশন এনে এটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট লোগো, আর এটা কি ওয়ার্ডমার্ক লোগো, এই কম্বিনেশন করে আর কি এগুলো তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই যে বার্গার কি, এটা অ্যাবস্ট্রাক্ট লোগো আর হচ্ছে ওয়ার্ডমার্ক। বুঝতেছেন তো, তাই না? এটা কিন্তু লেটার মার্কের মধ্যে পড়ে। এই সিটাকে ঘুরাই ফিরাই দিচ্ছে, তাই না? তারপরে চ্যানেল লেখছে, এটা আবার অ্যাবস্ট্রাক্ট। দেখেন, অ্যাবস্ট্রাক্ট আর ওয়ার্ডমার্ক। এই যে নিক এরিয়া, এখন নিকটাকে নাকি উঠাই দিছে, শুধু এই টিকটুকি আছে। এটা অ্যাবস্ট্রাক্ট আর কি ওয়ার্ডমার্ক, তাই না? এই দুইটা কম্বিনেশন ম্যাক্সিমামই এটাই। পেপসি, পেপসিও সেম, পেপসিও সেম। পেপসি এখন কি করছে, এখন কিন্তু নেমটা তুলে দিছে, শুধু এই বলটুকু রাখছে, বলটুকুর শেপটাকে আর একটু মডিফাই করে জাস্ট এইটুকুতে রাখছে। কারণ কি, পেপসিটা এখন হয়ে গেছে, পপুলার হয়ে গেছে, তাই আর নামের প্রয়োজন হচ্ছে না। ওদের নাম না থাকলেও মানুষ ওই সিম্বলটুকু দেখলেই বুঝতে পারবে এটা পেপসি কোম্পানি, এজন্য ওরা ওইভাবে আর রাখতেছে না। আপনারা সার্চ দিতে 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 এগুলো সবই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সব কিছুই অনলাইনে আছে, আপনারা শুধু নাম লিখে লিখে সার্চ দিবেন আর পেয়ে যাবেন। ক্লায়েন্টের কাছ থেকে কোনো একটা অফার পাওয়ার সাথে সাথে কি করতে হবে, অফার পাওয়ার সাথে সাথে ওই অফারটা, তার কোম্পানি, তারপরে তার ডিমান্ড, সে যখন নাম বলবে সেই নাম অনুযায়ী কোন ধরনের লোগো সে চাচ্ছে, সেই অনুযায়ী আমরা অনলাইনে সার্চ দেব। সার্চ দিয়ে তারপরে সেই অনুযায়ী আমরা লোগোটা তৈরি করার চেষ্টা করব। অনলাইনে গেলে আপনি সার্চ দিলে বহুত রকমের লোগো পাবেন, দেখা যাচ্ছে ওই রিলেটেড লোগোই আপনি পেয়ে যাবেন এইসব জায়গায়। সেটাকে কি করতে হবে, হালকা মডিফাই করে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এবার এইগুলো প্রকারভেদ, তাই না? লোগোর প্রকার, এছাড়া আরও অনেক রকমের লোগো করা হয়, সিগনেচার লোগো বা আদার্স বিভিন্ন রকম লোগো করা হয়, কিন্তু মেইন হচ্ছে এইগুলা। ক্লাসিফিকেশনের মধ্যে এই 7 ভাগে ভাগ করা, এর মধ্যেই চলে আসে অন্যটা। কোনোটাই ওয়ার্ডমার্ক চলে আসে, কোনোটাই পিক্টোরিয়াল চলে আসে, কোনোটাই লেটার চলে আসে, এইভাবে আর কি চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লোগোর বৈশিষ্ট্যে যাব। বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সিম্পল। লোগোটাকে কি হবে, সিম্পল হতে হবে। এই দেখেন পেপসির লোগোটা জাস্ট সিম্পল, কিন্তু এর ভিতরে কোনো ঝামেলা আছে? শুধু দুইটা শেপকে রাউন্ডভাবে করে দিছে, অর্থাৎ লোগোটা সিম্পল হতে হবে। কেন সিম্পল হতে হবে সেটা বলি। একটা স্ট্যান্ডার্ড লোগো দেখলে, একটা কোম্পানির লোগো যদি দেখার সাথে সাথেই আমি মনে রাখতে না পারি, তাহলে তো প্রবলেম, তাহলে ওই কোম্পানিটা চিনতে কষ্ট হবে। আগের দিন আমি আপনাদের বুঝিয়েছিলাম যে সিম্পল হওয়ার বেনিফিটটা কি। সিম্পল একটা লোগো আমি ইজিলি দেখতে পারবো এবং যেখানে সেখানে দেখলেই আমি চিনতে পারবো, তাই না? তারপরে স্কেটেবল। স্কেটেবল সরি স্কেলেবল বলতে বোঝায় স্কেলেবল বলতে বোঝায়, আচ্ছা, আপনার একটা লোগো আমি বানালাম, লোগোটাকে ছোট এমনভাবে বানাবো যাতে ছোট করলেও শেপটা বোঝা যায়, আমরা একটা লোগো নিয়ে এটা কাজ করতে পারি। কম্বিনেশন লোগো থেকে একটা সিম্পল লোগো করতে চাই। আচ্ছা, অ্যাপলের লোগোটা আমি একটু নামাই। আচ্ছা, না আমি ইলাস্ট্রেটরে ওপেন করি।
আচ্ছা, এবার আমরা লোগোটা নামিয়ে নিয়ে আসি। লোগোটা পাচ্ছি না তো। আপনাদের চোখে পড়ছে? কি ব্যাপার? এই যে এবার পেয়েছি। আচ্ছা, এই যে অ্যাপলের লোগোটা আমি আনলাম, এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ইনভার্ট করে দেই। আচ্ছা, এই লোগোটা এখন বড় আছে। আচ্ছা দেখি তো এটাকে ছোট করলে কি বোঝায়। দেখেন, যতই ছোট করি না কেন এর শেপের কোনো পরিবর্তন আসছে না। আসছে? এটা যতই ছোট করতেছি কিন্তু দেখেন কত ছোট করতেছি, অথচ এটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আমি একে ইউজ করতে পারবো। আচ্ছা, এবার দেখি অন্য একটা লোগো। সাপোজ আমি দেখি তো এই লোগোটাকে ছোট করলে বোঝা যায় নাকি। এই লোগোটার সাইজেই ছোট, এটাকে একটু ছোট করে আরো দেখেন, যত ছোট করতেছি কিন্তু বোঝা যাচ্ছে। এখন আর বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে এখন এই শেপটা বোঝা যাচ্ছে না, অথচ অ্যাপলটাকে আমি যত ছোট করলাম ততই কিন্তু বোঝা গেল। উল্টে গেছে। যত ছোট করলাম তত তারপরেও কিন্তু বোঝা গেছে না। আর এখন শেপটা বুঝতে কষ্ট হচ্ছে। অর্থাৎ এই লোগোটা তো একটা জায়গায় ইউজ হয় না, তাই না? ছোট একটা স্পেসেও তো ইউজ হচ্ছে। তখন যাতে এই লোগোটা বোঝা যায়, তারপরে মোটামুটি বোঝা যায়। কিন্তু অনেক লোগো আছে যেগুলো টোটালেই বোঝা যায় না। এরকম লোগোর কিন্তু অভাব নেই, বহুত লোগো আছে যেটা বোঝা যায় না ছোট করলে। কিন্তু স্ট্যান্ডার্ড যে লোগোগুলো, এই লোগোটা ছোট করলে এই নামটা বোঝা যাবে না। ঠিক আছে? তো এই জন্য খেয়াল রাখতে হবে যে লোগোটার সাইজটা এমন হতে হবে যতই আমি ছোট করি না কেন এটা মোটামুটি বোঝা যায়, যেন একটা লেভেল পর্যন্ত যেন বোঝা যায়। এখন একেবারে ক্ষুদ্র করলে ভিন্ন কথা, সেটা তো বোঝা যাবেই না। বাট মিনিমাম একটা সাইজ আছে। যেমন মোবাইলে আমার কতটুকু জায়গা, একটা মোবাইলে যদি লোগোটা আমি রাখতে চাই সেক্ষেত্রে কতটুকু জায়গা আমার কাভার করবে ও, তো সেই জায়গাটুকু নিলে কতটুকু জায়গার ভিতরে আমি দেবো, সেই জায়গায় গেলে যেন আমার লোগোটা বোঝা যায়। এই যে ব্যাপারটা, এটার জন্য আমাদের মানে সেইভাবে লোগোটা বানাতে হবে যাতে ছোট করলে লোগোটা ইয়ে হয় না। আচ্ছা, লোগো আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ডিজাইন লোগো সব জায়গায় স্ট্রোকটাকে অবশ্যই এক্সপ্যান্ড করে দিবেন, কারণ স্ট্রোক কখনো ছোট হয় না। আপনাদের উদাহরণ দিয়ে আমি বুঝাই। এই একটা স্টার নিলাম, স্টারটার ভিতরে আমি লাল রং দিলাম আর ব্লু রং দিলাম স্ট্রোক। ঠিক আছে? আচ্ছা, এবার এই স্ট্রোকটা মাপটা একটু বড় করে দিলাম, 4-এ দিয়ে দিলাম। এখন এটার আমি একটা কপি নেব। ঠিক আছে? এই যে দুইটা স্টার আমি পাশাপাশি রাখলাম। ঠিক আছে? এখন দেখেন এই স্টারটাকে আমি, এই যে স্ট্রোকটাকে আমি জাস্ট এক্সপ্যান্ড করে দেবো। এই যে এক্সপ্যান্ড, স্ট্রোকটা ভেঙে ফিলে পরিণত হবে। ঠিক আছে? এখন কিন্তু আর এই স্ট্রোকে নাই। দেখেন, আর এই পাশে ধরলে কিন্তু এই স্ট্রোকের পাতটা দেখা যাচ্ছে। এটা কি পাত দেখা যাচ্ছে? কোন পাত শো করে? দেখেন, শো করছে না। ওকে, এখন আমি এইটাকে ছোট করব। দেখেন
এটাকে ছোট করলে কেমন দেখায়, আচ্ছা, আর এটাকে ছোট করলে কেমন দেখায় দেখেন। দেখেন প্রায় সেম সাইজে নিয়ে আসছি, কিন্তু দুইটাকে দুই রকম দেখায় কেন? একই রকম স্টক নিয়েছিলাম, একই রকম সব কিছু নিছি, তারপরে দুইটা দুই রকম দেখাচ্ছে কেন? এটার ব্লুটা মোটা দেখাচ্ছে, এটার ব্লুটা চিকুনি দেখাচ্ছে, তাই না? কারণটা কি বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই ফিলটা কি, ফিলটা সাইজের সাথে সাথে কমতে থাকে, আর স্ট্রোকটা কি করে? স্ট্রোকটা কিন্তু কমে না, স্ট্রোকের জায়গায় স্ট্রোক থাকে, শুধু ফিলটাই কমতে থাকে। সবসময় খেয়াল রাখবেন ফিল কালারটা। তো আমরা যখন লোগো করব, তার মানে কি, লোগো না, যে কোনো ডিজাইনে অবশ্যই স্ট্রোকটাকে ভেঙে দিতে হবে, ভেঙে এক্সপ্যান্ড করে আমাকে ফিলে পরিণত করতে হবে, আদারওয়াইজ আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এটাকে আরো ছোট করে দেখেন কোথায়, আচ্ছা স্ট্রোকটার আগে আরো পরিমাণটা বাড়িয়ে দিই, দেখেন ও ফিলটাকে পুরো খেয়েই ফেলছে। এবার দেখেন, এখন দেখেন ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, এখন বাইরে ব্লু, মাঝখানে মানে রেড কালারের সামান্যটা। আর এটাকে আমি যতই ছোট করি, দেখেন কি দেখাবো, দেখেন ওই বাইরের যে আউটলাইনটা ওইরকমই রয়ে গেছে, তাই না? জিনিসটা দুইটা দুই জিনিস হয়ে গেছে। এখন একই জিনিস নিলাম, একই মাপে নিলাম, হয়ে গেল দুই রকম জিনিস, তাই না? দুই রকম জিনিস হয়ে গেল না? বুঝতে পারছেন? তাহলে স্ট্রোকটা আমরা কেন ভেঙে দিব, এটা তো বুঝতে পারছি। স্কেলেবল দ্বারা এটাও একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যদি স্ট্রোক দিয়ে কাজ করি, স্ট্রোকটাকে অবশ্যই ভেঙে দিতে হবে, আদারওয়াইজ শেপটা চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। ওটার মধ্যে স্ট্রোকটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার কি মেমোরেবল, আচ্ছা মেমোরেবলটা তো বুঝাইছি যে মেমোরেবলটা কি, একটা ইয়া দেখে, লোগো দেখে যেন মনে থাকে, মনে রাখার মতো একটা লোগো হয়। তো সেক্ষেত্রে সিম্পল লোগো হলেই কি মানুষ বেশি মনে রাখতে পারবে। এক বেশি কঠিন লোগো বা বেশি জ্ঞানজামালা লোগো কি মানুষ মনে রাখতে পারে না? পারে? কখনোই পারে না। আচ্ছা, ভার্সেন্টাইল লোগো, ভার্সেটাইল লোগো নামে একটা মানে বৈশিষ্ট্য আছে। ভার্সেটাইল দ্বারা বোঝাই হচ্ছে আপনার লোগোটা এমন হতে হবে, মানে ওভারঅল সব কিছু মিলে, তার কালার টালার সব কিছু মিলে এমন হতে হবে যেটা প্রিন্টযোগ্য থাকে, আবার কোনো ডিভাইসে মানে ওয়েব ডিভাইসে ইউজ করার মতো যেন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে কি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কালারটা। গ্রাডিয়েন্ট কালার যদি আমরা ইউজ করি, সেটা কিন্তু প্রিন্টযোগ্য থাকে না, কারণ প্রিন্ট করলে গ্রাডিয়েন্ট কালারটা পারফেক্টলি আসে না। ওয়েবে আপনার যেরকম কালার দেখাবে, এখন আমি গ্রাডিয়েন্ট দিলে যেরকম দেখাবে, ওটা প্রিন্ট করলে সেই গ্রাডিয়েন্টটা থাকবে না, সেরকম দেখাবে না, কখনোই দেখাবে না। এই জন্য গ্রাডিয়েন্টটা আমরা অ্যাভয়েড করবো লোগো থেকে। ওটাই বোঝায় যে এমন একটা লোগো বানাবো যে লোগোটা আমার প্রিন্ট দিলেও কালারটা যেন কোনো রকম প্রবলেম না হয়। আবার দেখা যাচ্ছে এমন কোনো ডিজাইন করব না যে ডিজাইনটা প্রিন্ট দিলে বোঝা যাবে না, ফেটে যেতে পারে বা হতে পারে, একটু দেখতে কালারের সমস্যা হতে পারে, বহুত রকমের। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবেন না, এমন কালার ইউজ করবেন যে কালারটা প্রিন্ট দিলেও সঠিকভাবে থাকে। তো ওয়েবও ইউজ করা যাবে, আবার প্রিন্টেও ইউজ করা যাবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কালারটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে কোনো একটা লোগোর জন্য কালার অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, এর কোনো বিকল্পই নেই। কালার যদি সুন্দর না হয়, তাহলে ওটার কোনো মূল্যই থাকে না। কালার সুন্দর না হলে ওই লোগোটার বৈশিষ্ট্য মানে ইয়েটাই চেঞ্জ হয়ে যায়, মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। কালারটা অবশ্যই আপনাকে সুন্দর দেখে করতে হবে, সেইভাবে রিলেটেড করতে হবে। আর গ্রেডিয়েন্ট কালারটা এমনিও আমরা প্রিন্টের কোনো কাজে, সেটা আপনার লোগো হোক, বিজনেস কার্ড হোক, ফ্লায়ার হোক, প্রিন্টের যে কোনো কাজেই আমরা এটাকে অ্যাভয়েড করে যাব। কাকে অ্যাভয়েড করব? গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা চেষ্টা করবো অ্যাভয়েড করার। তবে ওয়েবের যে কাজগুলো, সেখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করতে পারি, তাতে কোনো প্রবলেম হবে না। বাট প্রিন্টের কালারগুলোতে, প্রিন্টের যে কাজগুলো, সেখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাভয়েড করে যাব। আচ্ছা, এটা গেল আমার
ভার্সেটাইল। আচ্ছা, আর একটা হচ্ছে রিলেভেন্ট। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রিলেভেন্ট। রিলেভেন্ট হতে হবে। আচ্ছা, রিলেভেন্ট দ্বারা কি বোঝায়? রিলেভেন্ট দ্বারা বোঝায় হচ্ছে আমি যে লোগোটা বানাবো সেই লোগোটা একটু রিলেভেন্ট, মানে কোম্পানির বিজনেস অথবা কোম্পানির নেম এগুলোর সাথে রিলেভেন্ট হতে হবে, তাই না? আপনার কোম্পানিটা হচ্ছে আপনার খাবারের কোম্পানি, আপনি দিয়ে দিলেন মনে করেন, আচ্ছা এক ধরনের আছে না, আমি লোগো দেখলে বুঝাবো। একটা পার্লারের, একটা বিউটি পার্লারের লোগোতে কি থাকে আমি দেখি। বিউটি পার্লার লোগো, বিউটি লোগো। আচ্ছা, বিউটি লোগো দিয়ে দেখি। আচ্ছা দেখেন, এই যে বিউটি লোগোগুলোতে একটা কমন একটা জিনিস আছে, এই যে ফেসের, মেয়েদের ফেস, মানে বিউটি মানে হচ্ছে মেয়েদের একটা ফেস ইউজ করতেছে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম লোগোতেই আপনি দেখবেন এই যে মেয়েদের এই ফেসটুকু ইউজ করতেছে। এটা কিন্তু বিউটি পার্লারের বা বিউটি আইটেমগুলো, বিউটি কসমেটিক্স যেগুলো, এগুলো এই জিনিসটা একটা কমন হয়ে গেছে। এই যে প্রত্যেকটাই ফেস, চোখ, মানে মেয়েদেরকে ইয়ে করা হচ্ছে। আবার হেয়ার, আপনার যদি মনে করেন তেলের, নারকেল তেলের কোম্পানি হয়, সেক্ষেত্রে কি চুল আনবে না? অবশ্যই চুল আনবে, কারণ আমাদের তেল মেখে চুল দেখেন কত বড় হয়ে গেছে, এটা তো বুঝাইতে হবে। এই যে রিলেটেড ব্যাপারগুলা, তো এখন আমি যদি একটা ফুডের একটা করি, সেখানে যদি আমি এই ফেস দিয়ে দিই, মানাবে? সেটা কি হবে বলেন? ওটা কখনোই হবে না, কখনোই তাকে ভালো দেখাবে না। দেখাবে? কখনোই ভালো দেখাবে না, ওটা মানাবে না। সেটাই বলেছি, রিলেটেড যে এইগুলা বিজনেসটাকে, বিজনেস রিলেটেড কনসেপ্ট আপনাকে বের করতে হবে অবশ্যই। যে বিজনেস, সেই বিজনেসের উপর কনসেপ্টটা আপনাকে রেডি করতে হবে। আর অবশ্যই সেটা আপনি 8-10টা দেখবেন, মানে লোগো দেখবেন। যেমন যদি কেউ বলে যে রিয়েল এস্টেট, আচ্ছা রিয়েল এস্টেট দেখেন, রিয়েল এস্টেটের লোগো যদি আমরা দেখি কি আসে দেখেন। রিয়েল এস্টেট কোম্পানির লোগো দেখেন, এই দেখেন। রিয়েল এস্টেট কোম্পানিতে কমন ঘর আছে, দেখছেন? ঘর জানালা এর কোনো বিকল্প নেই, তাই না? রিয়েল এস্টেট কোম্পানি মানে ঘর বাড়ি আছে, অর্থাৎ ঘর বাড়ি দেখলেই আপনি বুঝতে পারবেন এটা রিয়েল এস্টেট কোম্পানি, তাই তো? এটাও কিছুটা ওই টাইপেরই তুলে দিছে। এটা একটু অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়ে, এটাও একটু অ্যাবস্ট্রাক্ট, এটাও তাবুর একটা নিয়ে আসছে, দেখছেন? এটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো, কিন্তু সে নিয়ে আসছে তাবু। এটা এটা দেখলে বোঝা যাচ্ছে না যে এটা তাবুর রিলেটেড, তাবুর ইমেজ, এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা রিয়েল এস্টেটের মধ্যে এটা নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, সার্কাসের তাবুর মতো, কারণ এই যে মাল্টি কালার দিচ্ছে, এমনি তাবুতে তো এই ধরনের কালার হয় না, সার্কাসের তাবুর মতো। আচ্ছা, এখানে আবার একটু চাবি ইউজ করছে, দেখছেন? চাবির ইয়ার থেকে আবার এই যে এটা হচ্ছে চালা ছাদের একটা শেপ আছে, এটা জানালার একটা শেপ দিছে, আবার এখানে চাবি দিছে, অর্থাৎ চাবি দিয়ে আপনি দরজা খুলে ভিতরে যাবেন, তাই বুঝিয়ে দিয়েছে। উনি একটু আর কি, এই লোগোটা যে বানিয়েছে উনি একটু এক্সেপশনাল। এই এই লোগোটা আবার দেখেন, এটা এখানে একটু জানালার মতো ঘরের একটু শেপ দিচ্ছে, এস, এটা কিন্তু এস এর মধ্যেই এই যে নেগেটিভ মার্কিং যে স্পেসটা, নেগেটিভ স্পেসটাকে সে কি করছে, নেগেটিভ স্পেসটাকে ইউজ করছে, তাই না? ইউজ করে বিভিন্ন রকম শেপ তৈরি করে নিছে। এখানে আবার দেখেন কম্বিনেশন নিয়ে আসছে, মানে এখানে ঘরের ইয়াও দিছে, আবার মানে ইমেজও দিছে, আবার ইয়াও দিছে, আপনার ওয়ার্ড মার্ক লোগোর ওয়ার্ডও আনছে। আচ্ছা, তো এই যে একটা কোম্পানির সাথে লোগোর কিন্তু মানে সম্পর্ক রয়েছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে যে রিয়েল এস্টেট কোম্পানি মানেই হচ্ছে এরকম ঘর বাড়ি দিতে হবে, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। এখানে আবার একটু নারকেল গাছ দিয়ে দিছে, ঠিক আছে? প্রাইমারি লেখার পাশে একটা নারকেল গাছ তুলে দিছে ওরা। আচ্ছা, রিয়েল এস্টেট কোম্পানি এভাবে কিন্তু এস্টাবলিশ। সো আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানির যখন অফার পাবেন, শুরুতেই আপনি এখানে যাবেন, এখানে লোগোতে গিয়ে সার্চ দিবেন, রিয়েল এস্টেট কোম্পানির লোগো লিখে সার্চ দিয়ে আপনি দেখবেন বহুত লোগো এরকম বের হয়ে গেছে। এখান থেকে আপনি জাস্ট
ক্লায়েন্টের ডিমান্ডের কথা চিন্তা করবেন, ওই ডিমান্ডের সাথে যে লোগোটা মোটামুটি মিলে যায় সেই লোগোটাকে মডিফাই করে আপনি একটা দুইটা বা তিনটা কনসেপ্ট দিয়ে আপনার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো লোগোর বৈশিষ্ট্যগুলো আপনারা জানলেন, প্রকারভেদগুলোও জানলেন। এখন কি, এখন হচ্ছে আমাদের কন্টেস্ট করতে হবে। হোক না হোক, আমাদের তো টাকা খরচ হচ্ছে না, প্রতিদিন আমাদের কন্টেস্টে মানে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, আমরা একটু ইয়াতে যাই, তাহলে freelancer.com-এ যাই। আমারটা কি আছে লগ ইন করা থাকার কথা? আমি দেখেন, আমার ফাইবার, আমার আপওয়ার্ক, freelancer.com সব জায়গায় আমি কিন্তু একটা নাম ইউজ করছি, বুঝছেন? সব জায়গায় আমার ইউজার নেমটা মহুয়া। তো আপনারাও চেষ্টা করবেন সব জায়গায় একই নাম দিতে, এটা আপনাদের জন্য ইন ফিউচারে ভালোই হবে, খারাপ কিছুই হবে না। আচ্ছা, আমরা একটু কন্টেস্টে চলে যাই ডাইরেক্ট। কন্টেস্টে কি কি কন্টেস্ট আছে একটু দেখি। আগামীকালকে ক্লাসে আমরা প্র্যাকটিস করব কিভাবে লোগো আমরা আচ্ছা, লোগো, এই যে আমরা লোগোটা করব, লোগোটা আমি কনসেপ্টটা বের করব। বের করে মূলত লোগো করার নিয়ম হচ্ছে, আপনি আগে হাতে পেন্সিল দিয়ে আপনি খাতায় একটা স্কেচ করবেন। স্কেচ করে ওই ইমেজটাকে আপনি কম্পিউটারে নেবেন, নিয়ে ওই ইমেজটার উপর নির্ভর করেই আপনি লোগোগুলা বানাবেন। ঠিক আছে? আচ্ছা, লোগো ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন দেখবো নাকি সব দেখবো? আমি সবই দেখি। আচ্ছা, লোগো ডিজাইন ফর ব্র্যান্ড টু। কয়দিন টাইম আছে? 11 ঘন্টা রিমেইনিং অনলি। অলরেডি 780 এন্ট্রিজ, এখানে যে আমার লাভ নেই। তবুও দেখি এখানে কি বর্ণনা দিয়েছে এবং কি উপর বেস করে লোগোগুলো বানিয়েছে দেখি। আচ্ছা, মাই কোম্পানি ইজ নেম IVRL। আচ্ছা, কোম্পানিটা কি? মিডিয়া এন্টারটেনমেন্ট কোম্পানি, দেখছেন? আচ্ছা, ওর ইয়েটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, তাই না? আচ্ছা, উই হ্যাভ অ্যান আপকামিং ট্যুর শিডিউল। আচ্ছা, এ কিন্তু আপকামিং আগস্টের 29 তারিখ আসবে। যেহেতু একটা নতুন কোম্পানি, সেহেতু এর লোগোতে কিন্তু এর নামটা থাকাটা ইম্পর্টেন্ট, তা না হলে ওর নেমটা কিভাবে পরিচিতি পাবে? আচ্ছা, এই যে কোম্পানির নেমটা দিয়ে দিছে, দেখছেন? এনার্জি নেভার ডিস ট্যুর। আচ্ছা, আর কি দিছে? ফার্স্ট ডেট, লোকেশন এত, লস অ্যাঞ্জেলস সিএ, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো। হোয়াট আই নিড ইজ এ ডিজাইন টু মার্কেট ইজ টু দেয়ার। আচ্ছা, এই লোগোটা বানানোর সময় প্রথমে আমাকে ভাবতে হবে যে এটা একটা মানে ট্যুরিস্ট কোম্পানি, সো এখানে ট্যুর প্ল্যান আছে, ট্যুর করাবে। তো এটা, এই রিলেটেড লোগো আমাকে আগে সার্চ দিতে হবে। তো আমি গুগলে যাই, ট্যুর কোম্পানির লোগো সার্চ দিই। ট্যুরিজম, দেখছেন? ট্যুরিজম, ট্যুরিজম কোম্পানির লোগো দিয়ে দিই না? কোম্পানি লোগো চলে আসছে। আচ্ছা, এই দেখেন, এইবার দেখেন ট্যুরিজম কোম্পানির লোগোগুলো কি ধরনের লোগোরা ইউজ করছে, কি টাইপের ডিজাইন। প্লেন নিয়ে আসছে, কেউ জাহাজ নিয়ে আসতে পারে, তাই না? জাহাজও আনা যায় না, শুধু প্লেনই আনতে হবে এমন কোনো কথা নেই। আমি নৌকা নিয়ে আসতে পারি, আবার আমি কোনো সমুদ্রের কোনো ইয়া নিয়ে আসতে পারি, যদি সমুদ্রে হয়। যদি রাস্তায় হয়, রাস্তার কোনো নিয়ে আসতে পারি, বাস আনতে পারি বা ট্রেন আনতে পারি, যে কোনো একটা ডিজাইন নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা এখন দেখব ওরা এখানে কি কি ডিজাইন ইউজ করছে। এবার আমরা এখানে
লোগোগুলো দেখবো। আচ্ছা, এখানে সম্পূর্ণ নেম বেস লোগো। আচ্ছা আচ্ছা, স্টার দিছে কাউকে, এইটাকে 4 স্টার দিছে। এই লোগোটাকে দেখেন অলরেডি 4 স্টার সে দিয়ে দিছে, এই দেখেন। ও তার মানে কোনো রকম ইমেজ টিমেজ কিছুই চাচ্ছে না, ও জাস্ট ওয়ার্ডমার্ক লোগোই চাইছে, বুঝতে পারছেন? ও ওয়ার্ডমার্ক লোগো চাইছে, সেই অনুযায়ী করা হয়েছে। আচ্ছা, ওকে 4 স্টার দিছে, আর কাউকে দেয়নি। আচ্ছা, এটা হচ্ছে খোকন। আচ্ছা, আর একে, আচ্ছা, এটা যখন পছন্দ করছে, এটাই যখন স্টার করছে, দেখেন এই লোকটা কিন্তু ওই থিমে নিয়ে চলে গেছে, দেখেন কাছাকাছি নিয়ে গেছে না? যখনই ও দেখছে তো ওইটা স্টার পড়ছে, ও ওই রিলেটেড একটা ওই টাইপেরই আবার করে ফেলছে, এই টাইপেরই কিন্তু করে ফেলছে। ওখানে একটা শেপ ছিল, এখানে শেপটা রাখে না, এই টাইপের, কিন্তু ওকে স্টার দেয় নাই। আচ্ছা, এইখানে বিভিন্নভাবে ইয়ে করছে, ইমেজ টিমেজ আইনা দিচ্ছে, কাউকে স্টার দেয়নি। দেখি আর কাউকে স্টার দিয়েছে কিনা, আর কাউকে দেয়নি। অর্থাৎ ওর লোগোটাই ওর বেশি পছন্দ হচ্ছে। আর কাউকে যদি স্টার না দেয় তাহলে আই থিঙ্ক ও ওই লোগোটাই নিয়ে নেবে, তাই না? আপনাদের কি মনে হয়? ওইটাই স্টার দেওয়া মানে হচ্ছে ও চাচ্ছে লেটার মার্ক, ওয়ার্ড মার্ক লোগো, আর ওইটাই ও নিয়ে নেবে। সুতরাং আমাদের আর কি ওই রিলেটেড, আমরা যদি এখন যদি আমি লোগো সাবমিট করি তাহলে আমাকে ওই রিলেটেড করতে হবে, মানে ওই লেটার মার্ক লোগোটাই করতে হবে আমাকে, লেটার মার্ক না তো ওয়ার্ড মার্ক লোগোটাই করতে হবে আমাকে, ঠিক আছে? বাট ওই সেম টু সেম না করে আমরা একটু চেঞ্জ আনবো। আচ্ছা, এটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড। আচ্ছা, এবার কাপড় চোপড়ের ব্র্যান্ড চলে আসছে, দেখেন এটা আছে মাত্র 1 ঘন্টা, 1393 এন্ট্রিস, দেখছেন অবস্থা? ইয়া বেশি, অ্যামাউন্টটা বেশি। এইখানে কি বলছে, ক্লোথিং এরটা কি করছে? আচ্ছা, আচ্ছা, ডিসক্রিপশনটা আগে দেখে নিই। উই আর বিল্ডিং এ নিউ টি শার্ট। আচ্ছা, এই টি শার্ট কোম্পানি, ঠিক আছে। ট্যাঙ্ক টপস, সুইমের কাপড়, ট্যাঙ্ক টপস আর হচ্ছে টি শার্ট, এই কয়টা জিনিসই ইয়া করতেছে, আর কোনো বর্ণনাও দেয় নাই। আচ্ছা, এখন এন্ট্রিসগুলো আমি দেখি। ওহো, এগুলো কিন্তু মোক আপ করেছে, এই হচ্ছে লোগো, লোগোটাকে এভাবে মোক আপ করে দিছে মানুষের সাথে, ঠিক আছে। কাউকে স্টার ফেলছে, কাউকে স্টার ফেলেনি, কাউকেই সে স্টার দেয়নি, বুঝছেন অবস্থা? কোনো বর্ণনাই দেয়নি, লোগোগুলো জাস্ট যে যার মতো চিন্তা ভাবনা করে লোগো বের করে নিয়ে আসছে। আচ্ছা, ও কি লোগো চাইছে নাকি টি শার্ট চাইছে? কনসেপ্ট চাইছে, সরি, ও কিন্তু লোগো চাইনি, ও চাইছে টি শার্টের কনসেপ্ট, টি শার্ট ডিজাইন। এইখানে আমরা সাবমিট করব টি শার্ট ডিজাইন, ঠিক আছে। এইখান থেকে ও কি করবে জানেন, ও নিবে সব ডিজাইনই, বুঝছেন? এইখান থেকে ও নেবে সব ডিজাইন, একটাকে ও জিতাই দিবে। এটা আর এক ধরনের ধান্দা, বুঝছেন? আপনারা লাইনে আছেন তো সবাই? ও কি করবে, এখান থেকে ওই ডিজাইনগুলো সব নামিয়ে নেবে আর একজনকে ওরা জিতিয়ে দিবে, ঠিক আছে। ওর কি হলো, এখানে এই যে কতজন এন্ট্রি করছে, 1393, ও 1393টার ডিজাইন ফ্রি, এই $560 দিয়ে পেয়ে গেল। টেকনিক দেখছেন, বুদ্ধি। আচ্ছা, এটা হলো টি শার্ট ডিজাইন, এইটা আবার লোগো, এই যে লোগো ডিজাইন ফর টি শার্ট। আচ্ছা, এবার টি শার্টের জন্য লোগো ডিজাইন দেখি এখানে কি কি বর্ণনা দিচ্ছে। আচ্ছা, ও বলছে কেয়ারফুলি আপনারা পড়বেন আমি কি কি লিখছি, ডিটেলটা কি লিখছি। দ্য লোগো উইল বি ইউজ ফর দ্য চেস্ট এরিয়া অন এ টি শার্ট। আচ্ছা, টি শার্টের চেস্ট এরিয়া এই ডিজাইনটা থাকবে, অর্থাৎ ও যত টি শার্ট বানাবে প্রত্যেকটা টি শার্টের উপরে ওর লোগোটা যাবে, ঠিক আছে। তো টি শার্টের উপরে যখন ওর লোগোটা যাবে, লোগোটা কিসে যেতে পারে, ও সুতো দিয়ে এমব্রয়ডারি করে দিতে পারে, অথবা আপনার একটা ইয়ে আছে না, রাবারের একটা কি যেন আছে, এটা বুটিক্সের ওরা জানে, ওই ধরনের ডিজাইন দিয়ে ওরা দিতে পারে। আচ্ছা, সেটা আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে এই পয়েন্টটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, না
We can want to communicate the following concepts. আচ্ছা, এই কনসেপ্টগুলো থাকতে হবে: ফার্মিং, তারপরে এগ্রিকালচার, সয়েল, ল্যান্ড, হারভেস্টিং। এই ওয়ার্ডগুলোর এই রিলেটেড হতে পারে, সেটা সে বুঝাই দিছে, ঠিক আছে? এই রিলেটেড মানে কনসেপ্টগুলো আপনি আনতে পারেন। অ্যান্ড দ্য ট্যাগলাইন উইল বি ডিজিটাল থিঙ্কিং রিয়েল অ্যাগ্রোনম। আচ্ছা, ডিজিটাল থিঙ্কিং, থিঙ্কিংটা অবশ্যই ডিজিটাল হতে হবে। প্লিজ রেফার টু দ্য অ্যাটেন্ডেড কালার গাইডলাইন্স ফর ইউর ডিজাইন। আচ্ছা, ও ও কালার দিয়ে দিছে, এই দেখেন, ও কালারটাও দিয়ে দিছে। আমি দেখি তোর কালারটা, ও ডাউনলোড দিতে হবে, অবশ্য রাখা ভালো। এই দেখেন, এই দেখেন কালারের ইয়াটাও দিয়ে দিছে, প্লেটটা দিয়ে দিছে। এই রিলেটেড কালারগুলোই হবে, বুঝতে পারছেন? ও কিন্তু কালারটাও দিয়ে দিল, খুবই স্মার্ট ক্লায়েন্ট। আচ্ছা, কালারটাও আমাকে বুঝিয়ে দিল। দেন এবার দেখি আমি কে কি সাবমিট করছে। ওহো, সব শিল্ড দেয়া, একটাও দেখা যাবে না, সবাই শিল্ড করে দিছে। এটা ডিজাইন একটাও দেখা যাবে না, টাকা খরচ করে শিল্ড করে দিছে ওরা। ওটা দেখার উপায় নেই। আচ্ছা, আপনারা এটা নিয়ে একটু চিন্তা করেন। এখানে যে আমার, আচ্ছা 6 দিন কিন্তু আছে, দেখেন 6টা দিন আছে, যেহেতু 6 ডেজ রয়েছে, সো আপনি কিন্তু এটা এন্ট্রি করতে পারেন, বুঝছেন? একটু চিন্তা ভাবনা করে, যদিও কম ডলারের কাজ, কিন্তু আমাদের তো টাকা খরচ হবে না, সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে এটা করতে পারেন। দেখি আমি করে রাখি। আচ্ছা, লেটার, এন্ট্রি লেটার করে রাখি। ওকে, আমি পরবর্তীতে এটা করব। দেখি, যেহেতু কনসেপ্ট সব দেওয়া আছে, টাইমও আছে। আচ্ছা, ডিজাইন টি শার্ট, এটাও টি শার্টের ডিজাইন, দেখেন এটা টি শার্ট ডিজাইন করতে বলছে, কালার টালার সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, এন্ট্রিজ দেখিতে সব শিল্ড করে দিচ্ছে, দেখছেন? এখান থেকে আপনি কি দেখবেন? শিল্ড করা। আর যদিও এখানে আসলে অনেক এক্সপার্ট লেভেলের ডিজাইনাররা কাজ করে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, মানে ভাগ্যের উপরে অনেক সময় বেঁধে যায়, দেখা যাচ্ছে ক্লায়েন্টের যে কার কাজটা ভালো লাগবে কেউ বলতে পারে না, তাই না? অনেক সুন্দর সুন্দর কাজের মধ্যে একটা নর্মাল কাজ অনেক সময় ভালো লেগে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, টি শার্ট ডিজাইন ফর টাটা সায়েন্স টিম। এরপর কি কফি ক্লাব টি শার্ট ডিজাইন। আচ্ছা, এটা কফি ক্লাবের টি শার্ট ডিজাইন, টিম টি শার্ট ডিজাইন, টি শার্ট লোগো ডিজাইন করেন। এখানে থেকে দেখি তো এই লোগোগুলো দেখা যায় কিনা, নাকি এখানেও শিল্ড করা। কি ব্যাপার, সবই তো শিল্ড করে দিচ্ছে, কেমন কথা? মানুষের এত টাকা, দেখছেন অবস্থা? দেখতে পারবো না আমরা। এই ডিসক্রিপশন অনুযায়ী আপনি একটা ডিজাইন করলেও করে দিতে পারেন। আচ্ছা, এখানে গিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন, এগুলো দেখেন, ডিজাইনগুলো একটু চিন্তা ভাবনা করেন, করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা এখানে কি করেন, ফাইবারে কি আপনারা বিড দেন সবাই, নাকি পাচ্ছেন না, কোনটা?
ফাইবারে কেউ বিট দেন? আপনি তো মাত্রই খুললেন, আপনি দিবেন কি করে? আপনার একটা মাত্র হচ্ছে না গিফট? গ্রাফিক্সের একটা। আচ্ছা, আশরাফের কথা বলেন, কাউসার ভাই বলেন, রুহুল আমিন ভাই বলেন, আপনারা বলেন কি অবস্থা, সবুজ বলেন, ফাইম বলেন, আপনারা বলেন কি অবস্থা, আপনাদের কাজবাজ কিরকম কি চলছে? আমি কি ক্লাস চলাকালীন কি কোনো মানে গুড নিউজ দিতে পারবো অফিসে, যে আপনারা একটু ফাইবার টেবিল কোথাও কাজ পেয়েছেন, এরকম কোনো গুড নিউজ? ইনশাল্লাহ তো বুঝলাম, গিগ না করলে তো কাজ পাবেন না। গিগ মিনিমাম 3 থেকে 4টা গিগ লাগবে। 3টা 4টা গিগ না হলে বায়ো রিকোয়েস্ট ওইভাবে আসে না। সারাদিন সার্চ দিতে হয়, সারাদিন রিকোয়েস্ট দিতে হয়, সারাক্ষণ। অন্তত বিট করছেন এটাও তো দেখাইতে পারতেছেন না, যে আপনারা কোনো একটা কাজে বিট দিচ্ছেন এটাও তো দেখাইতে পারতেছেন না কেউ। আচ্ছা আচ্ছা, ওই আপনার গিগ আপলোড দেওয়ার পরে, তাই না? ভিডিও গুড। ভেবে চিন্তে আর কি, স্টার্টিংয়ে ভেবে চিন্তে অফার সেন্ড করবেন। উড়াধুরা অফার সেন্ড করার দরকার নেই। ভেবে চিন্তে যেটা মনে করেন পাবেন ওইরকমভাবে ই করেন, করতে পারবেন। আর তারপরে আমরা তো আছি সবাই, আমি আছি তো, সমস্যা নেই। আমি তো অবশ্যই আপনাদেরকে হেল্প করব, তারপরে ভেবে চিন্তে একটু ইয়ে করবেন। আর এত তাড়াতাড়ি আসবে না, একটু সময় নিতে হবে, সময় নিলে আসবে ইনশাল্লাহ কাজ। ঠিক আছে। আর আর একটা জিনিস ফলো করতেছেন তো, যে যে অ্যামাউন্টটা বলে এর থেকে একটু কমিয়ে টমিয়ে দিতে হবে, এটা তো খেয়াল করতেছেন নাকি? যদি বেশি অ্যামাউন্টের কাজ হয় সেক্ষেত্রে একটু কমিয়ে অবশ্যই আপনারা বিল করবেন, কারণ আমরা তো মানে শুরুতে আমরা নতুন, আমাদেরকে এমনি তো কাজ দিবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা লোগো সম্পর্কে আজকে মোটামুটি আলোচনা, থিওরিটা মোটামুটি এই 2 ক্লাসে আমাদের শেষ। আর আপাতত ক্লাস ভিডিও স্টপ, ক্লাস ভিডিও দেবো না, দেখতে যাচ্ছি যারা ক্লাস করেন না তারা কি করেন সেটা একটু দেখতে যাচ্ছি, এজন্য আপাতত ক্লাস ভিডিও স্টপ। ঠিক আছে। আগামীকাল আমরা যেটা করব, আমরা লোগো 2-একটা কনসেপ্ট বেস করে আমরা লোগো আঁকাবো, সবাই সবাই হাতে লোগো আঁকাবো। ওটা কিভাবে আমরা ইলাস্ট্রেটরে তুলবো সেটা নিয়ে একটু কাজ করব। ঠিক আছে। যারা করতে পারতেছেন তাদের কথা আলাদা, তারপর আমরা প্র্যাকটিস ক্লাস করাতে হবে, আমাকে করতেই হবে। আপনারা তো অগ্রিম অগ্রিম করে ফেলতেছেন, মোকাপও করে ফেলতেছেন, ভেরি গুড, ভালো লাগছে। বাট তারপরেও আমার যেটা দায়িত্ব সেটা তো আমাকে করতেই হবে, আমার ক্লাস তো করাতেই হবে। সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে ওগুলো করব। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন। কাউসার ভাই তো দেরিতে আসছেন, কাউসার ভাইয়ের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই, তাই তো? আচ্ছা, মারুফ ভাই আপনার? সাবমিট করছেন না? আচ্ছা, সবাই আপনাদের সিভি দেওয়া হয়ে গেছে অফিসে? আচ্ছা, যাক। আর প্রথমে ছিল যে সার্টিফিকেট হয়তো সরকার দিবে না, এখন তো দেখতেছি সরকার সার্টিফিকেটও দিবে। সার্টিফিকেটের জন্যই সম্ভবত এই মানে পেপারসগুলো কালেক্ট করতেছে, আদারওয়াইজ তো করার কোনো কারণ নেই। গভর্নমেন্ট একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আপনাদের মানে এই কোর্সের সিভিতে থাকলে আপনাদের সিভি ভ্যালু অনেক অনেক বেড়ে যাবে। আর নাইমের তো 2টা, ডিজিটাল মার্কেটিং আবার এটা, তাই না নাইম? তো 2টা থাকলে আপনাদের